দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এবং আজ আমাদের আলোচনার বিষয় হাড়ের সুরক্ষায় করণীয়। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অর্থোপেডিক স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান, কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার জিয়াউল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আপনাকে ধন্যবাদ। আমরা আজ কথা বলবো হাড়ের সুরক্ষায় করণীয়। হাড় আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বলে আমরা সবাই জানি, তবে এর সুরক্ষায় কি কি করতে হয় তা আজ আপনার কাছ থেকে আমরা জেনে নিব। তবে তার আগে একটু আমি জানতে চাই কি কারণে আসলে হাড় ক্ষয় হয়। জি, অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী প্রশ্ন। আসলে হাড় আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইক আপনি যখন একটি বিল্ডিং যদি চিন্তা করেন, একটা বিল্ডিংয়ের স্কেলিটন বলতে যেটা বোঝায়, স্কেলিটন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু টোটাল বিল্ডিং সিস্টেমটা কলাপস করতে পারে। ঠিক তেমনি হাড় কিন্তু আমাদের শরীরের একটি মেইন স্কেলিটন অথবা মেইন ভিত্তি। অতএব হাড় খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং হাড়ের এই রোগ এবং হাড়ের যে অসুবিধাগুলো আমাদের রোগীরা ভুগে থাকে সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আপনি যে প্রশ্নটি করেছেন যে হাড় ক্ষয় কেন হয়, হাড় ক্ষয় আসলে অনেক কারণে হয় এবং বিশেষ করে হাড় ক্ষয়ের কারণগুলো বয়স ভিত্তিক আমরা ভাগ করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা অনেক বেশি বয়স্ক তাদের দেখা যায় যে বয়সের সাথে সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন উইক হতে থাকে, হাড়ও তেমনি উইক হতে থাকে। এটি একটি বয়সের কারণে, যেটাকে আমরা সেনাইল অস্টিওপোরোসিস বলি। আরেকটি আছে হরমোনাল, একটি খুবই ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে যে আমাদের মায়েদের বা আমাদের বোনেদের দেখা যায় যে 40 বছর পার হয়ে গেলে বা অ্যারাউন্ড 45 ইয়ার্স এখানে এসে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং এ কারণে হাড় ক্ষয় হতে পারে। ইয়াং এইজে যে হাড় ক্ষয়টি হয় সেটি অনেক ক্ষেত্রে যারা একদম ছোট বাচ্চা থাকে এদেরকে যদি কোনো ডিজিজ থাকে, কোনো রোগ থাকে, বিশেষ করে ভিটামিন ডি, মিনারেলাইজেশন প্রবলেম অথবা কোনো মেটাবলিক রোগ যদি থাকে, ইয়াং এইজে হাড় ক্ষয় হতে পারে। আর যারা ইয়াং অ্যাডাল্ট এদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের মূল কারণ হচ্ছে যে শারীরিক যে আমরা যে পরিশ্রম করি, শারীরিক যে কায়িক শ্রম অথবা এক্সারসাইজ, আমরা যে আমাদের শরীরের যে চলন বলন, আমরা যে এই জিনিসটা যদি সঠিকভাবে মেনটেন না হয়, যদি কেউ প্রলং সিটিং অথবা দীর্ঘ সময় বসে কাজ করে, বেশি শুয়ে বসে থাকে, এক্সারসাইজ না করে, পর্যাপ্ত পানি পান না করে, পর্যাপ্ত সঠিক নিয়মে ঘুম না হয় এবং আমাদের যে সুষম খাদ্যাভ্যাসে যদি ঘাটতি থাকে, বিশেষ করে ভিটামিন ডি, মিনারেলস, ক্যালসিয়াম, এগুলোতে যদি ঘাটতি থাকে তাহলে হাড় ক্ষয় হতে পারে। আরেকটি খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা যেহেতু এখন অনেক বেশি ডিভাইস ডিপেন্ডেন্ট, আমরা বাসা বাড়িতেই বেশি স্টে করি, যদি বাইরে কাজ না থাকে সেক্ষেত্রে আমাদের সানলাইট এক্সপোজারে কিন্তু আমাদের অনেক কম যাওয়া হয়। সূর্যালোতে কম যাওয়ার কারণে যেটা হয় যে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় এবং এখান থেকে হাড় ক্ষয় হতে পারে। আসলে এই প্রশ্নের উত্তর অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। তবে আমরা যেহেতু হাড় সুরক্ষায় কি করতে পারি সে নিয়ে আপনার কাছ থেকে জানবো। তো একটু জানি যে এই যে হাড় ক্ষয় নিয়ে তো আমরা অনেকগুলো কথা জানলাম যে হাড় ক্ষয় কি কি কারণে হতে পারে এবং তার কোনো রকম সীমা নেই, অনেক কারণ আছে। তো একটু জানতে চাচ্ছি যে একজন কিভাবে বুঝবেন একজন মানুষ যে তার হাড় ক্ষয় হচ্ছে বা তার উপসর্গগুলো বা লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? জি, খুবই ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন এই কারণে যে হাড় ক্ষয় আসলে অনেক সময় বোঝা যায় না বাইরে থেকে। আমরা বলি ওই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, আমরা এটাকে বলি সাইলেন্ট কিলার, যেটা ভিতরে ভিতরে হয় এবং ভিতরে ভিতরে শরীরে ক্ষতি করে এবং হাড় দুর্বল হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে একদম ফ্র্যাকচার হয়ে যাওয়া পর্যন্ত, মানে হাড় ভেঙে যাওয়ার আগ পর্যন্ত ওনার যে হাড় ক্ষয় ছিল এটা বোঝাই যায় না। অতএব আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাড় ক্ষয়ের ব্যাপারে নিজেদেরকে জানতে হবে। হাড় ক্ষয় বুঝতে হলে সবসময় হাড় ক্ষয় হলেই যে আপনার শরীরে ব্যথা হবে এমন নয়। এমন হতে পারে যে আপনি ভালো আছেন বাট আপনার ভিতরে হাড় ক্ষয় হচ্ছে। সো হাড় ক্ষয়ের স্ক্রিনিং, এটা আমরা বলি স্ক্রিনিং, যে হাড় ক্ষয়ের কিছু স্ক্রিনিং প্রোগ্রাম, যে হাড় ক্ষয় আছে কিনা এটাকে চেক করা, এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে। বিশেষ করে সবথেকে বেশি কমন হাড় ক্ষয়টা হয় হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 45 বছরের পরে, পুরুষদের ক্ষেত্রে 50 বছরের পরে। অতএব এই বয়সে পৌঁছালে আমরা হাড় ক্ষয়ের জন্য সিম্পল আমরা একটা এক্সরে করলেই কিন্তু হাড় ক্ষয় সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেতে পারি এবং এরপরে যদি এক্সরেতে আমরা হাড় ক্ষয়ের কোনো লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আমরা বোন মাস ডেন্সিটি বা বিএমডি টেস্ট বলে, বিএমডি টেস্ট করলে কিন্তু আমরা হাড় ক্ষয় আমরা পেতে পারি। সায়েন্সকে আসলে অগ্রাহ্য করার কিছু নেই। মানুষ অনেক সময় মনে করে যে না, টেস্ট করার কি দরকার বা বিএমডি করলে কি হবে, কেন করব।
আসলে অনেক রোগ আছে আপনি ভিতরে থাকে এটা আপনি বুঝতে পারবেন না। সো হাড় ক্ষয় হচ্ছে এমন একটি রোগ যে আপনি বাইরে থেকে আপনি কাউকে দেখেও বুঝবেন না, এমনকি রোগী নিজেও টের পান না যে তার যে হাড় হাড় ক্ষয় ক্ষয় হচ্ছে। হচ্ছে। অতএব ডক্টরের কাছে এই ব্যাপারে ভিজিট করা এবং কনসালটেশন করা যেহেতু হচ্ছে গুরুত্ব। অনেক সময় তো দেখা যায় রোগীরা চিকিৎসা মানে যে কোনো ছোট আঘাতেই হচ্ছে হাড় ফ্র্যাকচার হয়ে গেছে বা পড়ে গেছে, কারণ আগে থেকে হাড় ক্ষয়ের একটা প্রবণতা ছিল যেটা রোগীরা বুঝতে পারেনি। সেক্ষেত্রে অবশ্যই যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলেছেন সেগুলো নিজেরাই কিন্তু হচ্ছে গিয়ে হাসপাতালে করে নিয়ে আসতে পারে। জি, সিম্পল একটি এক্সরে করলেই। আচ্ছা, এবার একটু জানতে চাই হাড়কে সুস্থ রাখতে প্রতিদিন কি ধরনের খাবার আমরা নিজেদের খাদ্য তালিকায় যোগ করলে হাড় সুস্থ থাকবে? জি, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা সবারই জানা উচিত। কারণ হচ্ছে হাড় ক্ষয় কিন্তু আপনি মেডিসিন দিয়ে প্রিভেন্ট করতে পারবেন না। হাড় ক্ষয় আপনাকে লাইফস্টাইল, আপনার চলাফেরা, আপনার খাদ্যাভ্যাস, আপনার এক্সারসাইজ এগুলো দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সো খাদ্যাভ্যাসের কথা যদি আমরা বলি, সবার আগে আমি বলতে চাই যে সুষম খাদ্য। সুষম খাদ্য যেখানে ভিটামিনস এবং মিনারেলসগুলো উপস্থিত রয়েছে। সুষম খাদ্যের মধ্যে আমরা যেটা একদম কমনলি আমাদের হাতের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। যেমন অনেকেই বলেন যে সামুদ্রিক মাছ খেলে এমন হয় আমার হাড় ভালো থাকবে। নট নেসেসারি। আপনি ছোট মাছ খেতে হবে। আমি বলতেছি যে ছোট মাছ বলতে কি বোঝায়? ছোট মাছ বলতে বোঝায় হচ্ছে যে মাছের হাড় চিবিয়ে খাওয়া যায়। খুবই সহজ। যেই মাছটা আপনি হাড় সহ চিবিয়ে খেতে পারেন, ওর মধ্যেই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে। আপনার প্রোটিন জাতীয় খাবার যেটা আমরা দুধ, ডিম আমাদের হাতের কাছেই আমরা পাই, অনেক বেশি দাম না, সেগুলোর মধ্যে আপনি কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি আপনি পাবেন। এটা গেল একটি ধরেন সুষম খাদ্যের ব্যাপার। সুষম খাদ্যের বাইরে আমাদের প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, বডিকে হাইড্রেটেড রাখতে হবে। শরীর যদি ড্রাই থাকে, শুকনো থাকে, তাহলে কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতাটা অনেক বেড়ে যায়। এর বাইরে যেগুলো আমাদের আছে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম, রেগুলার এক্সারসাইজ এবং হচ্ছে সানলাইট অথবা সূর্যের আলোর এক্সপোজারে যাওয়া বা বডিতে সূর্যের আলোটা যেন লাগে। অনেকেই যেটা করেন যে আমি সারা শরীর কাপড়ে আবৃত করে আমি সূর্যের আলোতে গেলাম, হাঁটলাম না, এটাতে কিন্তু হবে না। আপনার স্কিনে সানলাইট সরাসরি পড়তে হবে, তাহলে আপনার বডিতে ভিটামিন ডি তৈরি হবে। কতক্ষণের জন্য সারাদিনে আমি যদি ধরি যে একটা সময় কেউ সূর্যের আলো নিতে চাচ্ছে, সেটা কতক্ষণ পর্যন্ত সূর্যতে উনি এক্সপোজড হয়ে থাকবেন বা শরীরে সানলাইটটা দিবেন? জি, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে দুইটি জিনিস। একটি হচ্ছে যে যদি আপনি বলেন যে কতক্ষণ সময়, সেক্ষেত্রে আমরা সাজেশন দিই 20 থেকে 30 মিনিট প্রতিদিন এনাফ। আচ্ছা, কিন্তু সময়টা ইম্পর্টেন্ট, যিনি কখন বসবেন। আমরা এটা নিয়ে আপনার কাছ থেকে জানবো যে কোন সময় সূর্যের আলো আমরা পেতে শরীরের জন্য উপকারী হবে। সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেক প্রয়োজন একটা ব্যাপার এখানে। তো অনেকে কিন্তু জানি না কোন সময় আসলে সূর্যের আলো শরীরের জন্য হচ্ছে উপকারী এবং কোন সময়টা অপকারী, একটু জানতে চাই। জি, সূর্যের আলো অপকারী আসলে কখনোই আমি বলতে চাই না, বিকজ লাইট ইজ এ লাইক আপনি প্রাকৃতিকভাবে লাইট যেটা পাচ্ছেন সেটা সবসময় শরীরের জন্য ভালো। তবে যদি আপনি ভিটামিন ডি বা হাড় রিলেটেড যদি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই বাংলাদেশের পৃথিবীতে যে ভৌগোলিক অবস্থান, তাতে রিসার্চাররা দেখেছেন যে সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে সানলাইট এক্সপোজারটা যদি আমাদের শরীরে যায়, তাহলে আমরা ইউভি রে, যেটা আমার ভিটামিন ডি তৈরিতে প্রয়োজনীয়, ওইটা আমরা বেশি পাই। সো আমার সাজেশন হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে যে কোনো সময়ে 20 থেকে 30 মিনিট সূর্যের আলোতে বসলে আমার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি সিনথেসিস বা তৈরি হবে, যেটা কিনা আমাদের হাড় ক্ষয় অথবা হাড়ের যত্নে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু ভিটামিন ডির কথা আসছে, একটু জানতে চাচ্ছি যে ভিটামিন ডির যে সাপ্লিমেন্টগুলো আছে, এখন মানুষ তো হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই সে সাপ্লিমেন্টগুলো খাচ্ছে। কেউ 40,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত যে কোলিক্যালসিফেরল ট্যাবলেটগুলো পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে খাচ্ছেন। এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা? পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই ওষুধগুলো খাচ্ছেন? জি, পরীক্ষা নিরীক্ষা ছাড়া অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি ডেফিনেটলি এটা একটু রিস্কি হয়ে যায়। কারণ হচ্ছে হাইপার ভিটামিনোডোসিস বা যেটা কিনা ভিটামিন ডি টক্সিকেশন, সেটাও কিন্তু একটা রোগ, এবং সেটা যদি অতিমাত্রায় কেউ সেবন করে, এটা কোনো মতেই এটা সাজেশন দেওয়ার মতো নয়, এটা ঠিক হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে মেডিসিন ডিপেন্ডেন্সি আমাদেরকে কমাতে হবে। লাইক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অথবা আমাদের অস্টিওপোরোসিস অথবা হাড় ক্ষয়, এটা কিন্তু আপনি শুধুমাত্র মেডিসিন খেয়ে আপনি পারবেন না। এটা আসলে আপনি ম্যানেজ এইভাবে করতে পারবেন না। আপনাকে জীবনযাত্রার মধ্যে এই জিনিসটাকে সম্পৃক্ত করতে হবে। সুষম খাদ্য, এক্সারসাইজ এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম যাতে আপনার শরীরে বেশি মাত্রায় তৈরি হয়, ওইভাবেও আপনাকে চলতে হবে। সো আপনি যেটা বলেছেন প্রশ্নটা, যে মেডিসিন খেয়ে আমি ভিটামিন ডি বা অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করে ফেলবো, এইটা আসলে খুব একটা যৌক্তিক নয়। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার কাছে যে আধুনিক জীবনযাত্রা, যেমন অফিস, আমরা যেমন বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এই সময়টুকু তো মানুষের ম্যাক্সিমাম মানুষ এমন একটা টাইমের মধ্যে দিয়ে কিন্তু নিজের জীবনযাত্রা অতিবাহিত করছেন। তো একটু জানতে চাই এই যে জীবনযাত্রা মানুষের হাড়ের স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকি তৈরি করছে?
যে আধুনিক জীবনযাত্রা মানুষের হাড়ের ঝুঁকির জন্য, স্বাস্থ্যের জন্য আসলে কোনো ঝুঁকি তৈরি করছে না। যেটা করছে আমরা কিভাবে আধুনিক জীবনযাত্রাটাকে লিড করছি। সো আধুনিক জীবনযাত্রা মানে কিন্তু এটা নয় যে আধুনিক জীবনযাত্রা সারাক্ষণ আমি ডিভাইস নিয়ে পড়ে থাকবো, আমি কম্পিউটারে বসে থাকবো, ল্যাপটপ নিয়ে থাকবো। আধুনিক জীবনযাত্রার মধ্যে কিন্তু যেমন আপনি আমি আজকে যে ডিসকাশনটি করছি হাড় ক্ষয় নিয়ে, এটাও কিন্তু আধুনিক জীবনযাত্রারই একটা অংশ। মানুষ টেলিভিশনে এটা দেখছে। সো আধুনিক জীবনযাত্রার পজিটিভ নেগেটিভ দুইটি সাইডই আছে, আমাদের এর মধ্যে ব্যালেন্স করতে হবে। আধুনিক জীবনযাত্রা নিতে গিয়ে আমরা যেন হোম বাউন্ড হয়ে না যাই, আমরা যেন অফিস বাউন্ড হয়ে না যাই, আমরা যেন বাইরের কাজকর্ম একদম বন্ধ করে না দিই, খেলাধুলা যেন আমরা একদম বন্ধ করে না দিই। বিশ্বকাপ ফুটবল আমরা এখন অনেকে দেখছি, সারাক্ষণ যেন আমরা টিভিতে ফুটবল খেলা না দেখি, নিজেরাও যেন একটু খেলি, নিজেরাও যেন মাঠগুলোকে পরিচর্যা করি, যেন আমাদের বাচ্চারা, আমরা নিজেরাও এমনকি একটু খেলাধুলা বা আউটডোর অ্যাক্টিভিটিস আমরা করতে পারি। আধুনিক জীবনযাত্রার সাথে এগুলো সম্পৃক্ত করলেই হাড় অথবা মানুষের শরীরের যে কোনো সমস্যাকে কিন্তু প্রিভেন্ট করা পসিবল। আচ্ছা, যেহেতু আমরা বারবারই বলছি যে নিয়মিত ব্যায়াম করাটাও অনেক গুরুত্বপূর্ণ, তো একটু জানতে চাচ্ছি হাড়কে শক্তিশালী করতে ব্যায়ামের গুরুত্বটা কতটুকু? জি, এটা আসলে এমন একটি প্রশ্ন, এটা আসলে প্রশ্নেরই অবকাশ রাখে না। ব্যায়াম এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র হাড় নয়, আপনার সমস্ত শরীর, আপনার মন মানসিকতা, আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুর সাথে এটা জড়িত। সো ব্যায়ামের গুরুত্বের ব্যাপারে আমার কথা হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি যে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে হলে অথবা হাড় ক্ষয় আপনি যদি প্রিভেন্ট করতে চান, তাহলে আপনার জন্য আমার 3টা সাজেশন যে কোনো রোগীর জন্য। নাম্বার 1 সাজেশন হচ্ছে এক্সারসাইজ, নাম্বার 2 সাজেশন হচ্ছে এক্সারসাইজ, আর নাম্বার 3 সাজেশন হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের কোনো বিকল্প আসলে নাই। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো অ্যাসপেক্ট। হাড়কে শক্তিশালী রাখতে, সুস্থ রাখতে হচ্ছে প্রথম কথা খাদ্যাভ্যাস, দ্বিতীয়টা চলে আসতেছে এক্সারসাইজ। এবার একটু জানতে চাচ্ছি, এই যে তরুণদের মধ্যে বলুন বা এখন কিন্তু ধূমপান, মাদকাসক্তির প্রবণতার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, তো হাড়ের উপর কি এর কোনো প্রভাব আছে? জি, ধূমপানের হাড়ের উপরে প্রভাব খুবই মারাত্মক। ধূমপায়ীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডির যে কোনো স্ট্রাকচারের জন্য অক্সিজেন সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। সো যারা ধূমপান করে ওনাদের লাংসে বা ফুসফুসে অক্সিজেন এক্সচেঞ্জটা কম হয়। সো আমার হাড়, মাসেল এরা কিন্তু অক্সিজেন সাপ্লাইটা কম পায়। সো ধূমপানের কারণে ডিরেক্ট যে নিকোটিনের যে একটা নেগেটিভ ইফেক্ট হাড়ের উপর আছে, সেই একই সাথে ধূমপায়ীদের কিন্তু শরীরে অক্সিজেনেশন অথবা অক্সিজেন সাপ্লাইটা হাড়ে কম পৌঁছায়, যার কারণে যারা স্মোকার তাদের কিন্তু অস্টিওপোরোসিসের পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যায়। এখন জানতে চাই যে বাবা মাদের তো দেখা যায় বয়সের সাথে সাথে হাড় ক্ষয় প্রবণতা তো অনেকটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে ফ্র্যাকচারের কিন্তু একটা আশঙ্কা থাকে, তো এটা প্রিভেনশনের জন্য আপনি কি পরামর্শ দেবেন? জি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া এটা আসলে ইয়াং এজেই অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো যারা বয়স্ক, যারা বাবা মা, যারা 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব, এদের জন্য ফ্র্যাকচার কিন্তু খুবই মারাত্মক এবং অনেক সময় ডিসএবলিং, ওনারা আসলে চলাফেরার ক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে। সো হাড় ক্ষয় আমি আগেই বলেছি যে দিস ইজ এ সাইলেন্ট কিলার। দেখা যায় যে হাড় ক্ষয়ের কারণে ভিতরে ভিতরে হাড় এত বেশি নরম হয়ে যাচ্ছে যে বাইরে থেকে আমরা বুঝতে পারছি না। সো আমরা এরকমও পেয়েছি, জাস্ট ডান কাত থেকে বাম কাত শুতে গিয়ে বয়স্ক আমার মহিলা পেশেন্ট, ওনার মেরুদণ্ডের হাড়টি ভেঙে গেছে। সো কতটা মারাত্মক দেখেন। হাড় ক্ষয়ের স্ক্রিনিং যদি আপনি না করেন তাহলে কিন্তু হাড় ক্ষয় প্রিভেনশন আপনি করতে পারবেন না। সো আমার কাছে ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে যে যখনই বয়স্ক বাবা মা 50 পার হবেন, ওনার হাড় ক্ষয়ের ব্যাপারে স্ক্রিনিং প্রোগ্রামে যেতে হবে, এক্সরে করতে হবে, প্রয়োজন বোধে বিএমডি করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। নাম্বার 2 হচ্ছে ফল প্রিভেনশন আমরা বলি, মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়া বা পড়ে গিয়ে যে ফ্র্যাকচারগুলো হয় সেটা প্রিভেনশন করার জন্য। সো যেন বয়স্ক বাবা মা পড়ে না যায় সেজন্য আমরা কিছু আমাদের বাসা বাড়িতে কিছু ব্যবস্থা করতে পারি। আমরা এন্টি স্লিপারি ফ্লোর করতে পারি, আমরা কিন্তু রেলিং দিয়ে দিতে পারি ওনাদেরকে, যেন উনি হাঁটার সময় যেন উনি রেলিং ধরে হাঁটেন। স্পেশালি ওয়াশরুমে, টয়লেটে সব থেকে বেশি মায়েরা বাবারা পড়ে যান এবং ফ্র্যাকচার হন। সো ওয়াশরুমে একটা রেলিং দেওয়া অ্যাডভাইজেবল। আরেকটা হচ্ছে ওনাদেরকে ওয়াকিং এইড দেওয়া যেতে পারে, ওনারা যেন স্বাভাবিকভাবে যারা হাঁটতে পারেন তারাও যেন একটা ছোট স্টিক হাতে রাখেন, যেন উনি পড়ে যেতে গেলে ওটা দিয়ে উনি প্রিভেনশন করতে পারেন। এর বাইরে ওনার জন্য সুষম খাদ্য, যেহেতু উনি বয়স্ক, ওনার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো অ্যাড করা যেতে পারে। এবং চিকিৎসকের কাছে যাওয়ার যে একটি থাকে যে বছরে একবার অন্তত চিকিৎসককে দেখানো, সেটা তো করা যেতে পারে। কারণ হচ্ছে আমরা তো যেটা বলেন সাইলেন্ট কিলার, যেহেতু আমরা এবার একটু জানতে চাই আপনার কাছ থেকে, এখন অতিরিক্ত পানীয় পান করা, যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো আছে, এটার অভ্যাস কিন্তু তরুণদের মধ্যে, শিশুদের মধ্যে অনেক বেশি, তো এর কারণে কি হাড়ের উপর কোনো রকম প্রভাব পড়ছে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। এটার অনেক অনেক খারাপ প্রভাব পড়ছে আমি বলবো। কারণ হচ্ছে আমরা যে কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো নেই, কোকা কোলা, পেপসি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে।
বিকজ এটা প্রক্রিয়াজাতকরণের মধ্যে কিন্তু অনেক বেশি চিনি দিতে হয়। সো যখন এটা মানুষ অনেক বেশি কনজাম্পশন করে তখন কিন্তু তার শরীরে অনেক বেশি সুগার সাপ্লাই হয়, কার্বোহাইড্রেট হয়, ওভারওয়েট হয়ে যায়, মানুষ মোটা হয়ে যায় এবং হচ্ছে গিয়ে অনেক বেশি চিনি থেকে কিন্তু ডায়াবেটিস পর্যন্ত হতে পারে। সো এতে করে শরীরের যে গুণগত মান এটা আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং আরেকটি হচ্ছে যারা অনেক বেশি কোক খান ওনাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড হয়, শরীরে পানির পরিমাণ কম থাকে। সো ডিহাইড্রেশন কিন্তু হাড় ক্ষয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, আমি একটু জানতে চাই এবার যে এই যে হাড় ক্ষয় রোধে পরিবার এবং বিদ্যালয় বা প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কি ধরনের ভূমিকা পালন করতে পারেন এখানে, বা আমাদের তরুণদেরকে আরেকটু আগ্রহী করে তুলতে এক্সারসাইজের ক্ষেত্রে হোক বা একটা জীবনযাত্রা যাতে হচ্ছে সুস্থ একটা জীবনযাত্রা তারা হচ্ছে লিড করে থাকেন, সেক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন? জি, পরিবার থেকে সেটি হচ্ছে যে পরিবারে আমাদের যে সুষম খাদ্যের নিশ্চয়তা এটি যতটুকু সম্ভব। সুষম খাদ্য কিন্তু কস্টলি নয়, সুষম খাদ্য বলতে আমরা যেগুলো বুঝিয়েছি সেগুলো কিন্তু খুবই চিপ এবং খুবই সস্তা অ্যাভেলেবেল খাবার। এগুলো নিশ্চিত করা, পর্যাপ্ত পানি পান করতে সবাইকে উৎসাহ দেওয়া, পরিবেশের মধ্যে একটি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ছোট ছোট ক্লাব ছিল, লাইক ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, আমরা খেলেছি। সেই ক্লাব কালচারগুলো আবার চালু করা যেতে পারে যাতে করে ছোট শিশুরা এখন খেলাধুলার মধ্যে উদ্বুদ্ধ হয় এবং স্কুলে কলেজে রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটি এবং হাড় ক্ষয়ের জন্য যে সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো এগুলো অ্যারেঞ্জ করা। সর্বোপরি আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে অ্যান্টি অস্টিওপোরোসিস পলিসি ইনক্লুড করা, যাতে করে এই হাড় ক্ষয় ম্যানেজমেন্ট করতে গিয়ে মেডিসিন এবং চিকিৎসার পিছনে দেশের প্রচুর অর্থ ব্যয় হয়। এগুলো যদি আমরা সচেতনতার মাধ্যমে এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু দেশেরও অনেক সম্পদ আমি মনে করি যে বেঁচে যাবে এবং আমরা মানুষের জন্য ভালো কিছু, অর্থনৈতিক বোঝাটা একটু কমবে সেক্ষেত্রে। আপনি হয়তো দেখেছেন যে এখনকার বাচ্চারা কিন্তু অনেকটাই ডিভাইস আসক্ত এবং সারাটাক্ষণ হচ্ছে ঘাটটা একটু ঝুঁকে হচ্ছে মোবাইল দেখছে বা কার্টুন দেখছে বা টিভি দেখছে। এতে করে এই যে ছোট ছোট বাচ্চারা দীর্ঘক্ষণ ধরে হচ্ছে টিভি মোবাইলের দিকে হচ্ছে তাকিয়ে আছে বা অনেকে ঘাড় বাঁকা করে, কেউ কোমর বাঁকা করে দেখছে, সেক্ষেত্রে এই বাচ্চাদের হচ্ছে পরবর্তীতে কি ধরনের হাড় ক্ষয় ঝুঁকি থেকে যায়? জি, এটা খুবই ভালো কথা বলেছেন। বাচ্চাদের যেটা সব থেকে বেশি আমি মনে করি যে বাচ্চারা প্রচুর পরিমাণে ডিভাইস আর মোবাইলে আসক্ত হতে পৃথিবীতে কি ঘটছে, বাসার বাইরে যে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, একটি সুন্দর সানলাইট, সূর্যের আলো বাইরে আছে, বাচ্চা কিন্তু এটা টের পাচ্ছে না এবং তার শরীর কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। সো ডিভাইস ডিপেন্ডেন্সি ডিরেক্ট শরীরের যেটা ক্ষতি করে এবং এর বাইরে কিন্তু বাচ্চাকে পরিবেশ থেকে দূরে রাখে। সো পরিবেশ, ন্যাচারাল যে আমাদের কিছু নিউট্রিয়েন্ট অথবা কিছু ফ্যাক্টর আছে যেটা শরীরকে পজিটিভ ড্রাইভ দেয়, সেগুলো থেকে বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই জিনিসটা যখন ক্রনিক হয়ে যায় বছরের পর বছর এইভাবে বাচ্চা সানলাইট থেকে দূরে, ভিটামিন ডি থেকে দূরে, সূর্যের আলো থেকে দূরে এবং এক্সারসাইজ থেকে দূরে, সে কিন্তু আস্তে 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 তার হাড় কিন্তু দুর্বল হয়ে যায়। এবং আমরা এখন কিন্তু অনেক ছোট বাচ্চা পেশেন্ট, জুনিয়র পেশেন্ট কিন্তু আমরা পাচ্ছি যাদের কিন্তু হাড় ক্ষয় অলরেডি অল্প বয়স থেকে শুরু হয়ে গিয়েছে। এটা কি ভয়াবহ একটা দিক কিন্তু এটা, যে মাত্র ছোট বয়সে বাচ্চাদের হাড় ক্ষয় হচ্ছে, তাহলে তার তো সম্পূর্ণ জীবন এখনো পড়ে আছে। এবার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু, তারপর একটু জানতে চাই আপনার কাছ থেকে, আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। তো প্রথমে একটু জানতে চাচ্ছি যে হাড়ের সুরক্ষায় বসার যে ভঙ্গি বা পশ্চার সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি শুনেছি। তো হাড়ের সুরক্ষার ক্ষেত্রে কোন ধরনের পশ্চারে মানুষ বসবেন, শুতে গেলে কোন ধরনের পশ্চার ব্যবহার করলে হাড় কিছুটা সুরক্ষিত থাকবে? জি, ভালো প্রশ্ন করেছেন। আমরা এটাকে বলি পশ্চার ট্রেনিং। সেটা হচ্ছে আপনি কিভাবে শুবেন, কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন বা হাঁটবেন। সো আমি সহজ করে সংক্ষেপে বলি, আপনি যদি শুতে চান আপনার শোয়ার বিছানাটা হতে হবে সমান। অনেকে বলে শক্ত বিছানা, ব্যাপারটা আসলে এরকম নয়, ব্যাপারটা হচ্ছে সমান বিছানা, এটা ইম্পর্টেন্ট, যেন উঁচু নিচু না থাকে। এরপর আসেন বসার ব্যাপারে। যদি আপনি বসতে চান, আমরা বলি যে আমার পা এবং আমার বডি এই দুইটির মাঝখানের যে অ্যাঙ্গেল এটি হবে 120 ডিগ্রি, মানে আপনার পা এবং ট্রাঙ্কের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোমরটি একটু পিছনে হেলে দিয়ে ব্যাক সাপোর্ট ব্যবহার করা যেতে পারে। এভাবে বসা হচ্ছে শরীরের জন্য সব থেকে আদর্শ। আর যদি আপনি হাঁটার কথা বলেন, আপনার চেস্ট আপ এবং চিন আপ করে আপনাকে হাঁটতে হবে। বডি সোজা রেখে আপনাকে হাঁটতে হবে, সামনের দিকে ঝুঁকে নয়, কারণ সামনের দিকে ঝুঁকে যদি আমরা হাঁটি তাহলে আমার কোমরের উপরে কিন্তু একটা আননেসেসারি এবং আনইউজুয়াল প্রেশার পড়ে। এগুলো মেনটেন করলেও কিন্তু আপনার মাসেল এবং হাড়ের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, এটা মেনটেন হয়। অতএব এই ব্যালেন্সটা হাড় এবং শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আমাদের যে নারীরা আছেন তা বিশেষ করে মেনোপজের সময় কিন্তু তাদের হাড় ক্ষয় বা হাড় সুরক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের বলার আছে। সেক্ষেত্রে একটু জানতে চাই মেনোপোজালের দিক থেকে যারা যাচ্ছেন বা এই ব্যাপারে আপনি কি বলবেন, যারা মেনোপোজালে আছেন তাদের ক্ষেত্রে হাড় সুরক্ষা তারা কি করতে পারেন? জি, খুবই ভালো প্রশ্ন করেছেন। মেনোপোজাল উইমেন যারা, ওনাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জ আসে এই বয়সটায়। আসলে এই হরমোনাল চেঞ্জটি আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এবং এই হরমোনটার সাথে ইস্ট্রোজেন হরমোন এর যে রিসেপ্টর, এর সাথে কিন্তু হাড় ক্ষয়ের সরাসরি একটা সম্পর্ক আছে, এবং এই অ্যারাউন্ড মেনোপোজাল এইজে কিন্তু হাড় ক্ষয়টা শুরু হয়। অতএব এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে দুইজন চিকিৎসকের সাথে ওনাদের কানেকশন রাখতে হবে। একজন হচ্ছে ওনার গাইনোকোলজিস্ট, নাম্বার 2 হচ্ছে একজন অর্থোপেডিশিয়ান। সো গাইনোকোলজিস্ট যেটা করবেন, ওনার হরমোনাল ব্যালেন্স নিয়ে কাজ করবেন, যাতে ওনার হরমোনাল ইমব্যালেন্সটাকে প্রিভেন্ট করা যায়, সেভাবে হাড় ক্ষয়কে প্রিভেন্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে অর্থোপেডিশিয়ান। ওনারা যেটা করবেন, ওনারা হচ্ছে ওনার হাড়ের বর্তমান ডেন্সিটি কেমন আছে সেটি দেখবেন, এবং যদি কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন হয় অথবা কোনো এক্সারসাইজ ফিজিওথেরাপি প্রয়োজন হয় সেটা ওনাকে অ্যাডভাইস করবেন। মেনোপোজাল ওমেনদের হতাশ হওয়া বা মন খারাপ করার কিছুই নেই। এটি ব্যালেন্স করতে পারলে উনি খুব সুন্দরভাবে 2-1 বছর সমস্যাটা থাকে, দেন এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনি হাড় সুরক্ষায় কি করা যেতে পারে, তার ক্ষয়ক্ষতির দিকগুলো কি, তার উপকারিতা আছে আর কি খেলে আমরা উপকার পাবো, সব বিষয় নিয়ে খুব সুন্দর করে আজ চমৎকারভাবে আলোচনা করলেন আমাদের সাথে এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ, এবং যমুনা টিভি এবং সকল দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।